আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার রুমটা তো দেখতেই পেলেন কতটাই অগোছালো হয়ে পড়ে আছে, সেটাকে এখন গুছিয়ে নিতে হবে সুন্দর করে। কেননা সকালবেলা হাজব্যান্ড চলে যাওয়ার পর জোহানবাবু অনেকটাই দেরিতে উঠেছে আজকে। তো প্রায় 7টা সাড়ে 7টা প্রায় বেজে গেছে, তো দেরি হয়ে গেছে। তো আমাদের এই তার মধ্যিখানে আমাদেরকে চাটা খেয়ে নিতে হয়েছে। তা জোহানবাবু ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমাকে বেরিয়ে এসে বিছানাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। কারণ এবার শীতকালের দিন, বুঝতেই পারছেন, একটু তো বেলা হয়ে যায় তাড়াতাড়ি, কারণ শীতকালের সময়টা অনেকটা তাড়াতাড়ি চলে যায়। সেই জন্য যেন মনে হচ্ছে হাতের কাজ যেন করে শেষ করতে পারছি না শীতকালের সময়টার জন্য। আর এখানে আমি সুন্দর করে আমার যে অগোছালো জিনিসগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমি জানালাটা খুলে বেশ আমার রুমটাকে আলো করে নিলাম, কারণ জানালা দিয়ে বেশ রোদ ঢুকছিল আর বেশ ভালো লাগছিল। যেহেতু হাজব্যান্ড আমাদের অনেক ভোরে চলে যান, তো তার সঙ্গে আমাকে অনেকটা ভোরেই উঠতে হয়। আর হাজব্যান্ড কিন্তু সব সময় নিজের জিনিসটা কিন্তু অত তাড়াতাড়ি নিতে পারে না, তাই জন্য আমাকে একটু ওর টিফিন রেডি করে দেওয়ার পরেও আমাকে কিন্তু ওর সঙ্গে হাতে হাত লাগিয়ে কিছু জিনিস ওকে ঠিকঠাক করে দিতে হয়। যেমন ওর জামা কাপড়টা ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয়। ও কিন্তু গোসল করে আসার পর জামা কাপড় ঠিক করে পায় না, না হলে ডাকাডাকি শুরু করে দেয়। তারপর টিফিন, ওর ওয়াটার বোতল, তারপরে 2 রকম টিফিন হবে, সব কিছু, একটা পার্স, একটা ফোন, একটা চার্জার, সব কিছুই হাতের সামনে দিলে তবে উনি ভালোভাবে বেরোতে পারেন। না হলে তাড়াহুড়োর মধ্যে কিন্তু ওনার সব কিছুই যেন মনে হয় অগোছালো, উনি হাতের কাছে যেন কিছুই পান না। কিন্তু উনি কিন্তু কাজে খুব কিন্তু এক্সপার্ট, কিন্তু তখন তাড়াহুড়োর মুহূর্তে কিন্তু ওনার হাতের কাছে কিছু যদি না থাকে উনি কিন্তু মনে হয় কিছুই পান না। আর ওনার আরেকটা কী সমস্যা, আমাদের এখান থেকে ট্রেন রাস্তাটা অনেকটাই দূরে, তাই ট্রেন ধরতে গেলে আমাদেরকে প্রায় আধ ঘন্টা 40 মিনিট আগেই ওনাকে বেরোতে হয়। সেই জন্য ওনার অফিস যেতে গেলে বাড়ি থেকে বেরোতে হবে প্রায় 6টা 20-তে। তো সেহেতু ওনাকে কতটা ভোরে উঠতে হয় তো বুঝতে পারছো তোমরা। আর এখন যা ঠান্ডা পড়ছে, তাও এর থেকেও যখন বেশি ঠান্ডা পড়বে, এই ঠান্ডায় গোসল করাটা কিন্তু খুবই চাপের হয়ে যায়। বিছানা থেকে উঠেই যে গোসলের কাছে যেয়ে গোসল করাটা, যতই গরম পানিতে গোসল করুক কিন্তু তবু অনেকটাই চাপ হয়ে যায়, জানো তো। বিছানায় লেপ কম্বলের ভিতর থেকে বেরিয়ে গোসল করাটা সত্যি কিন্তু খুবই কষ্টকর। আর আমরা আগে কি করতাম, তা আমাদেরকে কিন্তু এই শীতের দিনে, এই কনকনে ঠান্ডাতে আমাদেরকে উঠতে হতো প্রায় 3:30-র সময়। তখন আমার হাজব্যান্ড ভাত নিয়ে যেত, প্লাস তার সঙ্গে একটা টিফিনও তার সঙ্গে থাকতেন, যে কোনো রুটি, পরোটা বা মুড়ি তরকারি যাই হোক কিছু একটা দিয়ে দিতাম, বা ফল টল। সেই জন্য আমাকে 3:30 উঠলে তবে ম্যানেজ করতে পারতাম। উনি চলে যাবার পর আমার যেন মনে হয় 1-2 ঘন্টা একটু বেশ ঘুমিয়ে রেস্ট করতে পারলে কিন্তু শরীরটা ভালো হয়। কিন্তু আমার কিন্তু এই শীতের দিনে বেলাটা ছোট বলে হাতে কিন্তু একদমই সময় থাকে না। এই যদি শুতে যাই সেই মুহূর্তে, তখন কিন্তু কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাবে। অনেক সময় জোহানবাবু আবার বলে, মাম্মা আমার কাছে একটু শুয়ে থাকুন, তারপরে উঠবেন। কিন্তু বাচ্চা, খুবই বাচ্চা, ওকে ওর আবদার মেটাতে হয়তো 5-10 মিনিট শুলে আমার মনে হয় যে আমি যেন অনেকক্ষণ শুয়ে আছি, কিন্তু আমার কাজে যেন অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই সমস্যাটার জন্য কিন্তু আমি ওকে অনেক রকমভাবে বুঝিয়ে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে তবে আমার কাজে লাগতে পারি। এবার প্রত্যেক দিনের রুটিনটা তোমরা তো জানো, আর অনেকটাই তো কাজের মধ্যে আমার চাপ থাকে। সেই জন্য আমার কিন্তু এইভাবে শুয়ে থাকা সম্ভব হয়ে ওঠে না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রুমটা গুছিয়ে আমি পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে এসে কিন্তু ছাইটা খুলে নিয়ে এখন ভালো করে উনুন পাটটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাকে এখানটাতেই বসে রান্না করতে হবে। তোমরা তো জানো, এই দেখো আমাদের চাষের জিনিসগুলো কত সুন্দর সাজানো আছে, ওখানে কিন্তু আমরা ওইগুলো দিয়ে রান্না করব আজকে। তো আজকে আমাদের অনেক কিছু রান্না হবে। কই ভোলা মাছ নিশ্চয়ই তোমরা শুনে থাকো। কই ভোলা মাছ ও সামুদ্রিক মাছ, এই কই ভোলা মাছের সঙ্গে হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না হবে কই ভোলা মাছ, আর তার সঙ্গে রান্না হবে কুমড়ো চচ্চড়ি। কুমড়ো কিন্তু কচি কুমড়ো, পাকা কুমড়ো কিন্তু নয়। কচি কুমড়ো চচ্চড়ি কিন্তু একটু অন্যরকম স্টাইলে আমরা করে থাকি। যদি তোমরা কেউ ওই রকমভাবে চচ্চড়ি করতে চাও তো আমাকে বলো, বা তোমরা যদি করে থাকো এভাবে চচ্চড়ি, তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো কীরকম তোমাদের লাগে তাও বলো। অনেকে কিন্তু কচি কুমড়ো খায় না, কিন্তু আমরা কিন্তু কচি কুমড়ো কিন্তু রান্না করে এইভাবে চচ্চড়ি করে খেতে বেশ পছন্দ করি।
আর আমি দেখো এখানে কিন্তু আমি ছাই আর মাটি দিয়ে রেখেছিলাম, এটাকে কিন্তু আমি হাঁড়ির পিছনের দিকটায় ভালো করে ঘষে ঘষে পুলিয়ে নিচ্ছি, কারণ এইটাকে দিয়ে আমি উনুনে বসাবো, সেহেতু উনুনে বসালে কালি হয়ে যায়। আর এইভাবে ছাই মাটি দিয়ে ভালো করে ঘষে নিলে কিন্তু ওই কালিটা কিন্তু এর উপরেই থাকে, হাঁড়ির সঙ্গে লাগে না। সেই জন্য এটা দিয়ে আমাদেরকে ব্যবস্থা করে নিতে হয়। এখানে কিন্তু আমি ভালো করে এর আগের দিনে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমি উনুনের কিছু ফুটো থাকে সেইগুলোকে গুজিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু কাদা দিয়ে শক্ত করে করেছিলাম, সেগুলো দিয়ে নিয়ে এখন আমি কিন্তু একদিকের উনুনটা ধরিয়ে নেব। একটা উনুন ধরাতে কিন্তু আমাদের একটু কষ্ট হয়, কেন বলো তো, তখন উনুনটা এবার শীতকালের দিনে আবার একটু ঠান্ডা হয়ে থাকে। আবার কি শীতকালের দিনে কিন্তু রান্না করতে একটু দেরি হয়ে যায়, কারণ আর পানিটাও অনেকটা ঠান্ডা থাকে, সেই পানিটা গরম হয়ে রান্না হতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আমরা যখন আগে ভোরের দিকে রান্না করতাম না, তখন না অনেকটাই কষ্ট হতো। আর আমাদের রান্নাঘরের দিকটা তো পুরোটাই ফাঁকা, তো আমরা ঘেরার ব্যবস্থা করি শীতকালের দিনে। তো একটা দরজাটা খুলে রাখতে হতো, একটা এমন কষ্ট হতো, মানে ঠান্ডাও লাগতো, আবার দরজা দেওয়া থাকলে কিন্তু ধোঁয়ায় ভর্তি হয়ে যেত। সেই জন্য দরজা খুলে আমাকে কিন্তু রান্না করতে হতো, আর খুবই কষ্ট হতো জানো তো। আর শীতকালে 3:30 ওঠা মানে তো তোমরাও বুঝতে পারছো কতটা কষ্টকর। আবার দরজা খোলা, ঠান্ডাটা খুবই লাগতো, আবার এই ধোঁয়ার জন্য কিন্তু আমাকে দরজা দেওয়া যেত না। আর এখন দেখো যেহেতু আমি বেলায় রান্না করি, তাই বেলাতেও কিন্তু যখন খুব ঠান্ডা পড়ে উনুন গরম হতে কিন্তু একটু দেরি হয়। এখন তো গ্রামের দিকে একটু শহরের তুলনায় ঠান্ডা কিন্তু একটু বেশি, কারণ গ্রামের মাঠের পরিবেশের ঠান্ডা হাওয়াটা কিন্তু একটু বেশিই থাকে, আর আমাদের একটু মাঠের দিকেই ঘর, সেই জন্য ঠান্ডাটা কিন্তু একটু বেশিই থাকে আমাদের এই দিকটা। আর আমাদের উনুন পাড়টা কিন্তু জানালার দিকটা কিন্তু মাঠের হাওয়াটা কিন্তু বেশ ঢোকে, আর ভোরের দিক থেকে কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায় আমাদের এই দিকটা। এখন দেখো আমি কিন্তু পলিথিন দিয়ে কিন্তু উনুনটা ধরিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি ভাবছিলাম মোবিলটা দেব না, কারণ মোবিল দিলে কিন্তু একটা মোবিলের যে ধোঁয়ার গন্ধটা সেটা কিন্তু খুবই তো ক্ষতিকর। হ্যাঁ, পলিথিনের কিন্তু ক্ষতিকর হয়ে থাকে ধোঁয়াটা, কিন্তু পলিথিন না দিলে আমার উনুনটা ধরানো যাচ্ছিল না, সেই জন্য আমি পলিথিন দিয়ে ধরিয়ে নিলাম। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি হাঁড়িটা গরম হয়ে যেতে। এরপর দেখো আমার কিন্তু ভাতটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, আর আমি এই দিকটা দুদিকের দুপাকাটা কিন্তু আমি ধরিয়ে নিচ্ছি। আর এইদিকে দুপাকাটা আমি রান্না করব অনেক কিছু, যেটা বলছিলাম তোমাদের সঙ্গে নিত্য নতুন একটা রেসিপি, কচি কুমড়োর চচ্চড়ি করব, একদম দারুণ খেতে হয়। যারা নতুন কচি কুমড়ো খেতে জানো না, তো যারা নতুন আছো তাদেরকে বলবো এইভাবে রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবে, খুব টেস্টি হয়। কচি কুমড়োটা আমি হাঁড়িতে দিয়ে নিলাম, পেঁয়াজ আছে ওর সঙ্গে, পেঁয়াজ আর কুমড়ো, তাতে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম। এবার এটাতে হলুদ দেব, একটু লঙ্কা দেব। আমি কিন্তু বেশি মশলা ইউজ করব না, হ্যাঁ, আর বেশি মশলা ইউজ করলে কি হবে, জিনিসটা কিন্তু অল্প জিনিস তো মানে অনেকটা মাংস রান্নার মতো হয়ে যাবে। তাই আমি একটু হলুদ, লঙ্কা, নুন দিলাম, আর সর্ষের তেল দিলাম, আর তার সঙ্গে দিচ্ছি একটু সর্ষে বাটা দিয়ে কিন্তু আজকের এই কুমড়োর চচ্চড়ি রেসিপিটা করছি। আর খুব সুন্দর এই টেস্টি হয়। তার সঙ্গে কিন্তু একটু মিষ্টি দিতে হয়, এটা কিন্তু মিষ্টি খেতে হবে তরকারিটা। আর আজকে তো তোমাদের সঙ্গে আমি বললাম আর একটা নতুন রেসিপি আছে, সেটা হচ্ছে কই ভোলা মাছ। কই ভোলা মাছটা কিন্তু যারা খেয়েছো তারাও বুঝতে পারছো, খুবই টেস্টি একটা মাছ, সামুদ্রিক মাছ। আর যারা খাওনি তারা হয়তো ভাববে কীরকম ধরনের। আর আমি কিন্তু আমার বাপের বাড়িতে এরকম সামুদ্রিক মাছ পাইনি, কারণ আমাদের ওইদিকে শুধুমাত্র রুই, কাতলা, মৃগেল এই সব মাছগুলোই কিন্তু ওখানে বেশি আছে। এইদিকে যেমন সামুদ্রিক মাছটা বেশি থাকে, ওইদিকে কিন্তু ওই মাছটাই বেশি। তো হয়তো বলে থাকবে কেন কোনো দিনই খাওনি, সেটা সত্যি করেই আমি কোনো দিন এই কই ভোলা মাছটা খাইনি। ইলিশ টিলিশ এইগুলো কিন্তু খেয়েছি, কিন্তু এই কই ভোলা মাছ এগুলো কিন্তু খাইনি। আর এখানে এসে কিন্তু এগুলো খেয়ে বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। প্রথম আমি খেতাম না, তো যখন খেতে শুরু করলাম তখন কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো আমি কিন্তু এইদিকে রান্না করে দিচ্ছি কই ভোলা মাছটা তো আমি কিছু বেশি মশলা ইউজ করিনি, একটু শুধু তেল, নুন আর শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো। আমরা একটু শুকনো লঙ্কাটা বেশি খাই, কারণ কাঁচা লঙ্কাও কিন্তু তরকারিতে দিয়ে খাই, কিন্তু শুকনো লঙ্কাটা কিন্তু একটু বেশ, যেগুলো টেস্টফুল রান্না হয় সেগুলোতে দিয়ে খাই। এদিকে দেখো আমার কুমড়ো চচ্চড়িটাতে কিন্তু বেশ ভালোভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর কুমড়ো চচ্চড়িতে কিন্তু ঝোল থাকবে না, একদম যেগুলো বলে পুড়ে যাওয়ার মতো হাঁড়ির গাগুলো হয়ে যাবে, সেরকম করে তবেই নামাতে হবে কুমড়োটা।
তো যারা আমার ভিডিও দেখতে দেখতে ভুলে গেছো লাইক আর কমেন্ট করতে, তারা অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট আর একটা সুন্দর লাইক করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে আমাকে দোয়া করে আমার পাশে থেকো। আর দেখো আমি এখানে আরেকটা রেসিপি করছি, সেটা হচ্ছে পেঁয়াজ পটল ভাজা। পটলগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এটাও কিন্তু মিষ্টি মিষ্টি হয় খেতে, কারণ পেঁয়াজটা যেহেতু থাকে সেহেতু কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে। যারা পটল খেতে চাও না তাদেরকে আমি বলতে পারি এইভাবে পটল খেলে কিন্তু তোমাদেরকে বেশ ভালো লাগবে। আমি কিন্তু আরেকজনকে বলেছিলাম, সে কিন্তু পটল খেতে চাইতো না, কিন্তু এইভাবে রান্না করার পর কিন্তু সে বলছে না রেসিপিটা কিন্তু একদম ইউনিক, বেশ ভালো লাগে খেতে। আমার কিন্তু রান্নাবান্না এরপর ফিনিশড। আমি কিন্তু চলে এসেছি ঘর মুছতে। দেখো আমার ঘরটাকে মুছি। অনেকটাই বেলা হয়ে গেল। তোমরা হয়তো বলবে তুমি এখনও পায়ের মোজা খোলোনি কেন? জানো মোজা খুলি না আমি। শীতকালে কিন্তু আমি প্রায় সময় মোজা পরে থাকি। মানে তোমাদেরকে কি বলবো, আমি সকালে সারা দিন মানে গোসল করার আগে পর্যন্ত মোজা পরে থাকি। গোসল করে খেয়ে দিয়ে নিয়ে যখন শুয়ে পড়ি, একটু যখন রেস্ট করি 1 ঘন্টা, তারপরে যখন উঠি আবার মোজা পরে নিই। কেননা শীতকালে ধুলোটা আমাদের গ্রামের দিকে একটু বেশি থাকে, আর ধুলোর জন্য কিন্তু পায়ের তলাগুলো কিন্তু বেশ ফেটে যায় আর কষ্ট হয়, খুব ব্যথা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় মোজা পরে থাকি। মোজা পরলে ধুলোটা কিন্তু অতটা লাগে না, তাই অতটা ফাটে না, কষ্ট হয় না। আর পা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ময়লা হয় না। এটার জন্য আমি সবসময় মোজা পরে থাকি। যেহেতু এখন ধানের কাজ হচ্ছে আর চারিদিকে কিন্তু প্রচুর ধুলো উঠছে, সেই জন্য কিন্তু ধুলোটার জন্য একটু বেশিই ভয় লাগে। সেই ধুলোর জন্য আমাকে কিন্তু এখন 24 ঘন্টা মোজা পরে থাকতে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।